সাধারণত কোনো সিনেমা যদি জনপ্রিয় হয় তাহলে সেই জনপ্রিয়তার সূত্র ধরে সেই সিনেমার পার্ট 2, পার্ট 3 নির্মিত হয়, অর্থাৎ সিকুয়াল নির্মিত হয়। এটা সিনেমার ক্ষেত্রে খুবই প্রচলিত একটা উদাহরণ, বিশ্বব্যাপী সেই উদাহরণ রয়েছে। সেই উদাহরণের ধারাবাহিকতায় আমাদের দেশেও আমরা পার্ট 2 এরকম ব্যাপার দেখেছি অনেক সিনেমার ক্ষেত্রে। ইন্ডিয়াতে, তামিলে এই ব্যাপারগুলো বারবার ঘটে, হলিউডে তো ঘটেই, সেটা আমরা বহুভাবে জানি। বিখ্যাত বিখ্যাত সিনেমার পার্ট 2 তৈরি হয়, পার্ট 3 তৈরি হয়, কিন্তু সিনেমার ওই সিকুয়াল তৈরির ব্যাপার যখন হয় তখন সেটা আমার দেশে রাজনীতির ক্ষেত্রে কিংবা আইনশৃঙ্খলার ক্ষেত্রে যদি ঘটে তাহলে কি একটু অবাক হবেন? না, অবাক হওয়ার কিছু নেই। এবার অপারেশন ডেভিল হান্ট পার্ট 2 আসছে। সিনেমার মতোই, অনেকটা তামিল সিনেমার মতোই অপারেশন ডেভিল হান্ট বাংলাদেশে যেভাবে হয়েছিল এবং ডেভিল হান্টের মাধ্যমে যা যা হয়েছিল সেই ঘটনাটা এবার রিপিট হবে। ফেজ 2, মানে পার্ট 2 না বলে এটাকে ফেজ 2 বলা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সেই ঘোষণা দিয়েছেন। তাহলে এবারের ডেভিল হান্টে ডেভিল হিসেবে কাদেরকে চিহ্নিত করা হবে? এর আগে যেভাবে ডেভিল হান্টের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের মানে সন্ত্রাসী যারা, মানে সরকারের ভাষায় যারা আওয়ামী লীগের সন্ত্রাসী, আওয়ামী সন্ত্রাসী যারা, যারা ফ্যাসিস্ট, তাদেরকে ধরার অভিযান ছিল। এবারও কি সেটা হচ্ছে? তাহলে বাংলাদেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মী অবস্থান করছেন কিংবা বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছেন, তাদের সামনে বোধহয় বড় ধরনের বিপদ আবার নেমে আসছে সিনেমার মতো পার্ট 2 ডেভিল হান্টে। কি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সিনেমার মতো এবার ডেভিল হান্টের পার্ট 2 আসছে, যেটাকে বলা হচ্ছে ফেজ 2। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে এই ঘোষণাটা দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘোষণা যখন দিয়েছেন তখন আমরা গতকালকেই স্বরাষ্ট্র উপদেষ্টার একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার চাইতেও অনেক বেশি চমক তৈরি করেছিল সেই ভিডিওটা। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে, তখন বলছেন আমি ওইটা বলবো না, পেঁয়াজের দাম হঠাৎ করে 35 টাকা কিভাবে বেড়ে গেল সেইটা আপনারা দেখেন। তিনি 35কে 35 বলেন, সেটা তার আঞ্চলিক ভাষা বলতেই পারেন, কিন্তু এটা খুবই বড় ধরনের ট্রলের জন্ম দিয়েছিল গতকালকে। এই ভিডিওটা এত বেশি করে প্রচার হয়েছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই সহজ সরল মানুষটাকে নিয়ে অযথাই কেন বাঙালি জাতি ট্রল করে সেটাও আমরা বুঝি না। সেই ট্রলটা হতে দেখেছি, কিন্তু আজকে ট্রলের কোনো কথা বলেননি। পেঁয়াজের 35 টাকা বাড়া থেকে আজকে তিনি আসলেন অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 ঘোষণা দিয়ে। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যমের শিরোনামটা এমন, ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে আসছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। এর আগে আপনারা বহু সিনেমার তো সিকুয়াল দেখেছেন, পার্ট 2 দেখেছেন। এবার আমরা অপারেশন ডেভিল হান্টের পার্ট 2 দেখব। সেখানে কি বলা হচ্ছে? অন্তর্বর্তী সরকারের প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে অবিলম্বে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালু করা হবে। এই ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে, এই বাক্যটা ব্যবহার করেই বোধহয় তিনি বুঝিয়ে দিলেন যে এই অপারেশন ডেভিল হান্ট পার্ট 2 এটা মূলত আওয়ামী লীগের উদ্দেশ্যেই করা, আওয়ামী লীগের বিরুদ্ধেই একটা বড় অভিযানে নামছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হ্যাঁ, নামতেই পারে। আওয়ামী লীগের যারা অপরাধী, যারা সন্ত্রাসী, তাদেরকে তো ধরতেই হবে, না ধরলে তো তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাবে, এটা উচিত। কিন্তু যখন আপনি সরকারিভাবে ইঙ্গিত দিবেন কিংবা ঘোষণা দিবেন যে আওয়ামী লীগ দমনে
এই কাজটা করা হচ্ছে, তখন এটা যেন আবার ভিন্ন বার্তা, ভিন্ন মেসেজ আন্তর্জাতিক অঙ্গনে না যায়। ভিন্ন মেসেজ গেলে সেটা সরকারের জন্য খুব বিব্রতকর হবে। ধরুন মেসেজটা এরকম হলো যে বর্তমান সরকার আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নির্যাতন করছে, এরকম মেসেজটা যদি যায় এবং এটা যদি আন্তর্জাতিক গণমাধ্যমে নেগেটিভভাবে উঠে আসে, তাহলে সরকারের জন্য এটা বিব্রতকর হবে। সুতরাং আমার মনে হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টার শব্দ প্রয়োগের ক্ষেত্রে কিংবা বাক্য গঠনের ক্ষেত্রে একটু সচেতন কিংবা একটু কৌশলী হলে এরকম বিব্রতকর পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। মাঠে আপনি যাই করেন, মুখে না বললেই, মুখে বলে সেটা সংবাদের শিরোনাম হয়ে কিংবা নেগেটিভ সংবাদের শিরোনাম বাংলাদেশে তো হবে না, আন্তর্জাতিক মিডিয়া যদি এটাকে কিংবা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে যদি এই ব্যাপারগুলোকে নেগেটিভলি উপস্থাপন করার চেষ্টা করে, সেটা সরকারের জন্য বিব্রতকর হবে। নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টা সেই বিব্রতকর ব্যাপারটা ঘটাবেন না। আজকে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির কোর কমিটির যে মিটিং, সেই মিটিং শেষে তিনি এই কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান অভিযান। কিন্তু কদিন আগেই তিনি বললেন যে অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের কোনো ব্যর্থতা নেই। আপনি তো বলেছেন যে কোনো ব্যর্থতা নেই। ব্যর্থতা যদি না থাকবে তাহলে চলমান থাকবে কেন? আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যদি ব্যর্থতা না থাকবে, তাহলে আবার ডেভিল হান্টের পার্ট 2 আপনাকে আনতে হবে কেন? এই প্রশ্নটা কিন্তু আসবে। সুতরাং আইনশৃঙ্খলা রক্ষা যে করা যাচ্ছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি যে উন্নতি করা যাচ্ছে না, এটা কিন্তু বাস্তবতায় দাঁড়িয়ে গেছে। তিনি বলেছেন যে এটি আরও জোরদার হবে এবং বেগবান করার জন্য ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে, আবারও রিপিট করেছেন তিনি, ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে কোর কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের এই বাক্য দিয়েই আমার মনে হয় যে যদি এটাকে একটু যতটুকু বলা হয়েছে তার সঙ্গে একটু রং চড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হয়ে যায় যে আওয়ামী লীগ দমনে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিশেষ অভিযান পরিচালনা করছে, তাহলে এটা সরকারের জন্য একটা নেগেটিভ মেসেজ হিসেবে আসবে। আপনি দমন শব্দটা আমার মনে হয় যে ব্যবহার না করাই উচিত। যদি আওয়ামী লীগ টার্গেটেড এই ব্যাপারটা, অভিযানটা হয়, তাহলে হবে কি যে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের চেষ্টা করছে সরকার, এরকম একটা বয়ান কিংবা এরকম একটা ন্যারেটিভ তৈরি হওয়ার একটা স্কোপ থেকে যাবে। আমার মনে হয় যে এই জায়গায় একটু সচেতন থাকা উচিত। তিনি বলেছেন জুলাই যোদ্ধাদের নিরাপত্তার প্রসঙ্গে, বলেছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। অর্থাৎ গতকালকে ওসমান হাদির ব্যাপারে যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার এখন মনে করছে যে গত জুলাই আন্দোলনে যারা সামনের সারিতে ছিলেন তাদের জীবনও হুমকির মুখে পড়তে পারে, সুতরাং তাদেরকে নিরাপত্তা দিতে হবে। এটা একটা ভালো একটা ব্যাপার যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা, বিশেষ নিরাপত্তা। এখন কোন পর্যায় পর্যন্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেয়া হবে সেটা কিন্তু একটা বড় ব্যাপার। সেই ক্ষেত্রে আপনি 5 জন 10 জনকে নিরাপত্তা দিলেন, বাকি 10 জন যদি আবার অভিযোগ করে ওদের নিরাপত্তা দিলে আমরা কি জুলাই যুদ্ধ করিনি? আমরাও তো জুলাই যোদ্ধা। সুতরাং সারা দেশ থেকে এরকম যদি হাজার হাজার লাখ লাখ জুলাই যোদ্ধা দাবি করে যে আমাদেরকেও নিরাপত্তা দিতে হবে, তখন কিন্তু একটা বড় ধরনের ক্রাইসিস তৈরি হতে পারে। সেই ক্ষেত্রেও নিশ্চিত করেই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাপারটা একটু ভেবে চিন্তেই এগোবেন, যেন এটাকে নিয়ে আবার কাড়াকাড়ি শুরু না হয় যে ও নিরাপত্তা পেল, আমি পেলাম না, আমাকেও দেন। এই ব্যাপারটা যদি হয়, তাহলে দেখা যাচ্ছে যে পুরো পুলিশ বাহিনী দিয়েও এই নিরাপত্তার সংকুলানটা করা সম্ভব হচ্ছে না। জড়িতদের গ্রেপ্তার, অর্থাৎ ওসমান হাদির ওপরের যে হামলা, সেই হামলায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে, খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হবে, এমন কথাও তিনি বলেছেন।
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ব্যাপারে দারুণ একটা তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে এর আগে শুধু সামরিক বেসামরিক কর্মচারীদের অনুকূলে দেয়া হতো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। এখন জাতীয় নির্বাচনের প্রার্থীদের মধ্যে যারা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে চান তাদেরকেও দেয়া হবে। অর্থাৎ আগামী নির্বাচনে যে যারা প্রার্থী হবে তারা এখন ইচ্ছা করলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে পারবেন। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ব্যাপার স্যাপারগুলো, অর্থাৎ বিশেষ করে কর দেয়া, বছরে অন্তত 3 লক্ষ টাকা কর দেন এরকম ব্যক্তি না হলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স কিন্তু পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আগ্নেয়াস্ত্রের 2টা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তার বয়স হয়নি, 30 বছরের আগে কেউ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পায় না, নাম্বার 1। নাম্বার 2, 3 লক্ষ টাকা পর্যন্ত কর না দিলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার কথা নয়। সেখানেও 2টা জায়গায় 2 ক্রাইটেরিয়াতেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার কথা নয়, তবুও তিনি পেয়েছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তখন বলেছিলেন যে ও পেয়েছে নাকি, ও আমি তো জানি না, এরকমভাবে ব্যাপারটা এড়িয়ে গিয়েছিলেন যে ওই ঘটনাটা তিনি জানেনই না, অথচ ব্যাপারটা তার মন্ত্রণালয়েরই ব্যাপার। তারেক রহমানের নিরাপত্তা নিয়েও তিনি কথা বলেছেন যে তারেক রহমানের নিরাপত্তার জন্য সব কিছু করা হবে। ওসমান হাদির ব্যাপারে যখন এই ঘটনাটা ঘটলো তখন তারেক রহমানের নিরাপত্তা কনসার্ন কিন্তু আরও বেশি বেড়ে গেল। যেটা নিয়ে আশঙ্কা করা হচ্ছিল অনেক দিন থেকেই যে তারেক রহমান নিরাপত্তার আশঙ্কা করছেন, সেটা বোধহয় আরও বেশি ডিপলি কনসার্নের ব্যাপার হয়ে গেল। যদিও তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে, কিন্তু বুলেট প্রুফ গাড়ি কার না থাকে, কোন সরকার প্রধানের না থাকে? আমরা ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, বঙ্গবন্ধু, তারেক রহমানের পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদের ঘটনা, কিংবা পাকিস্তানে বেনজির ভুট্টো, এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখেছি যে কড়া নিরাপত্তার মধ্য দিয়েও এই নৃশংসতম ইতিহাসের ঘটনাগুলো ঘটে গেছে। সুতরাং দেশের যে অবস্থা, আইন শৃঙ্খলার যে অবস্থা, তাতে করে যে কোনো ধরনের শঙ্কা অমূলক নয়। এই ক্ষেত্রে সরকারকে আরও বেশি কৌশলী হতে হবে এবং সন্ত্রাসীদের কোনোভাবেই কোনো ছাড় দেওয়া যাবে না, জিরো টলারেন্সে যেতে হবে। আগে যে ভুলভালগুলো হয়েছে, নানাভাবে মবকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে, নতুবা নির্বাচন কিন্তু অনিশ্চিত হয়ে পড়বে। দর্শক, আপনার ভাবনা এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।